ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন সংঘর্ষ হয় তখন আমি গুলিবিদ্ধ হই, একেবারে 2 পা ঝাঁঝরা হয়ে যাই। ছররা গুলিতে আহত হয়েছিলেন। তারপর হচ্ছে ঢাকা মেডিকেলে যাই চিকিৎসা নেওয়ার জন্য, সেখানেও তারা চিকিৎসা নিতে দেয় নেই। এসে তারপর কাকরাইল ইসলামী ব্যাংক হসপিটালে সেখানে এসে গুলিগুলা বের করা হয়। সে আমাকে ফোন করা হয় ডিজিএফ এর দপ্তর থেকেই ফোন করে আমাকে কাছে ওখানে যেতে বলা হয়। তখন ওনারা বলেন যে হচ্ছে রাস্তায় এত লাশ পড়তেছে, যে এত শিক্ষার্থীরা মারা যাচ্ছে, এটা তো থামাতে হবে, থামানোর জন্য তো আলোচনা দরকার। আমি বলি যে হচ্ছে এটা থামানো হলে কোনো লাশ পড়ার আগে থামানো দরকার ছিল, এখন আর থামানোর সুযোগ নেই। আপনাকে স্বাগত। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। জি, আমি ভালো আছি। স্টার নিউজে সময় দিয়েছেন আপনি অনেক কষ্ট করে এই ব্যস্ততার মধ্যে। আমরা আজকের এই বিষয়টার নাম দিয়েছি জুলাই আন্দোলন, 9 দফা থেকে 1 দফা। ওই সময়কার একটু গল্পটা শুনবো, ইতিহাস শুনবো। একটু যদি পেছনে ফিরে যাই, আপনারা ক্যাম্পাসে আপনি নিজেও তখন দেখছিলাম যে আপনি 90টা ছররা গুলিতে আহত হয়েছিলেন। তারপর ক্যাম্পাস বন্ধ হয়ে গেল, ঢাকা বিশ্ববিদ্যালয় সব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হলো, হল থেকে আপনাদেরকে বিতাড়িত করা হলো জোর করে। তারপর আসলে কোথায় গেলেন, কিভাবে থাকলেন, কোন জায়গায় আন্দোলনে অংশ নিলেন? আমি তো হচ্ছে 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 17 জুলাই নাকি 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন সংঘর্ষ হয় পুলিশের সাথে ছাত্রলীগের সাথে, তখন আমি গুলিবিদ্ধ হই। আমার একেবারে 2 পা ঝাঁঝরা হয়ে যায় ওয়ান কাইন্ড অফ ছররা গুলিতে। তারপর হচ্ছে ঢাকা মেডিকেলে যাই চিকিৎসা নেওয়ার জন্য, সেখানেও তারা চিকিৎসা নিতে দেয় নেই। এসে তারপর কাকরাইল ইসলামী ব্যাংক হসপিটালে সেখানে এসে গুলিগুলা বের করা হয়। এখান থেকে আমি আমার এক স্টুডেন্টের বাসায় গিয়ে আশ্রয় নিই। তো এর মধ্য দিয়ে 17 জুলাই আমরা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ভাই কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন। 18 তারিখ যেহেতু অসুস্থ ছিলাম, 18 তারিখ 10টার পরে ঘুম থেকে উঠে আমি টেলিভিশনের সামনে দেখে চোখ থেকে পানি ঝরতেছিল। এইরকম একটা প্রতিরোধ দেখে সকল টেলিভিশনে লাইভ চলতেছিল, মিডিয়াতে লাইভ চলতেছিল যে হচ্ছে আপনার শিক্ষার্থীরা প্রতিহত করতেছে আওয়ামী সন্ত্রাসীদেরকে, আওয়ামী রক্ষী বাহিনী আমি বলবো এটাকে, যারা হচ্ছে পুলিশের পোশাক পরে কিংবা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরে ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে। ঠিক একইভাবে হচ্ছে শিক্ষার্থীরা কোনো অংশে ছাড় দিচ্ছে না। এরকম চলতে চলতে দুপুর 1টা কি 2টার দিকে নেট চলে যায় এবং হচ্ছে আর কোনো নিউজ দেখতে পাই না। তারপরে মোবাইলের মাধ্যমে অফলাইনে একটা নতুন সিম নিয়ে আমি আমার স্টুডেন্টের বাবার মাধ্যমে একটা সিম আনাই। ওই সিম একটা বাটন ফোনে কানেক্ট করে আমি যোগাযোগ করার চেষ্টা করি সবার সাথে, যারা আমাদের অন্য সমন্বয়করা ছিলেন, নাহিদ ভাই, আসিফ ভাই, ওনাদের সাথে। তো হচ্ছে সেদিন আমাদের সামান্য যোগাযোগ হয়। এরপরের দিনও আর যোগাযোগ করতে পারি না। জাস্ট নাহিদ ভাইয়ের পক্ষ থেকে একটা SMS আসে সবার কাছে যে হচ্ছে আন্দোলনটা চালায় যেতে হবে যে কোনোভাবে। 19 তারিখ মেবি 19 তারিখ কিংবা 20 তারিখ, যে দিন হচ্ছে হাসনাত ভাই, সার্জিস ভাই এবং হাসিব 3 মন্ত্রীর সাথে মিটিং করেছিলেন। 19 তারিখ নাকি 20 তারিখ, ওইরকম সময়ে। তো সেদিন হচ্ছে আমাকে ফোন করা হয় ডিজিএফ এর দপ্তর থেকেই, ওখান থেকে ওনারা যেখানে আছেন ওনাদের থেকেই ফোন করে আমাকে ওখানে যেতে বলা হয় এবং হচ্ছে আমি অস্বীকার করি। তখন ওনারা বলেন যে হচ্ছে রাস্তায় এত লাশ পড়তেছে, এত মানুষ মারা যাচ্ছে, এত শিক্ষার্থীরা মারা যাচ্ছে, এটা তো থামাতে হবে, থামানোর জন্য তো আলোচনা দরকার। তো আমি ওনাদেরকে বলি যে হচ্ছে আমি খুব আবেগী হয়ে পড়ি। আমি বলি যে হচ্ছে এটা থামানো হলে কোনো লাশ পড়ার আগে থামানো দরকার ছিল, এখন আর থামানোর সুযোগ নেই। হয় এটা তো আমাকে কোশ্চেন করে, তাহলে এটা থামবে কিভাবে? তখন আমি বলি যে হয় আমাকে মেরে ফেলেন, থেমে যেতে পারে, না হয় হচ্ছে আপনারা ক্ষমতা ছেড়ে দিবেন, সরকার ক্ষমতা ছেড়ে দিবেন, তাহলে থেমে যাবে। অপশন 2টা, এর বাইরে আর কোনো অপশন নাই। তখন আমাকে বলে তুমি এমন ছটাং কথা বলতেছ, তুমি কোথায় আছো, কোন জায়গায় আছো, তোমাকে তুলে নিয়ে আসা কোনো ব্যাপার না আমাদের জন্য, আমরা সবই জানি। তো একটু ভয় ঢুকে যাই। তখন হচ্ছে আমার স্টুডেন্টের বাবাও একটু চিন্তা করেন যে এখানে রাখা আমার জন্য সেফ না। তখন উনি আমাকে ওনার বাইকে করে নিয়ে গিয়ে আমাকে মোহাম্মদপুরে এক মেসে রেখে আসে। আমার স্টুডেন্ট, ওরা সাবেক স্টুডেন্ট,
ওরা যখন ক্লাস 5-এ পড়তো আমি তখন তখন ক্লাস 9-এ পড়তাম কিংবা 10-এ পড়তাম, ওদেরকে আমি তখন এলাকায় পড়াইছিলাম আর কি। ও আচ্ছা। তো ওরা এখানে মোহাম্মদপুর কলেজে ভর্তি হয়েছে একজন, আরেকজন হচ্ছে ঢাকা উদ্যানে একটা কলেজে ভর্তি হয়েছে। তো হচ্ছে ওদের দুই ভাই, ওরা দুই ভাই জমজ। ওদেরকে ওদের ওখানে গিয়ে আমি থাকি, ওদের ওখানে গিয়ে ওরাও জানে এবং ওরা আমাকে খুব শ্রদ্ধা করতো। ওদেরকে যে জাস্ট হচ্ছে ক্লাস 5-এ পড়াইছি তারপরও মাঝে মধ্যে আমি যখন ঢাকা থেকে এলাকায় যেতাম তখন আমি ধরুন রোজার ঈদের ছুটিতে যদি যেতাম বা হচ্ছে অন্য 5 দিনের জন্য যদি হাতিয়ে যেতাম, ওরা আইসা বই খাতা নিয়ে বসতো যে হচ্ছে কিছু পড়ানোর জন্য, এই ধরনের যোগাযোগ ছিল আর কি। তো হচ্ছে ওদের ওখানে 2 দিন থাকি, 2 দিন কি একদিন থাকি, একদিন থাকার পরে এরপর হচ্ছে 20 তারিখে আমরা জানতে পারি যে হচ্ছে নাহিদ ভাইদের খোঁজ পাওয়া গেছে। এর মধ্যে তো হচ্ছে ওনাদের আর খোঁজ পাচ্ছিলাম না। 20 তারিখ 21 তারিখ ওনাদের খোঁজ পেলাম। পাওয়ার পরে হচ্ছে কোথায় আছে, ওনারা জনস্বাস্থ্যে আছে। আমি তারিখগুলা ঠিক মনে করতে পারছি না, এগুলো একটু তখন হচ্ছে আমি ওখান থেকে একটা সিএনজি নিয়ে আমি ওখানে আসি, নাহিদ ভাইয়ের সাথে দেখা করি। আমরা 2-3 ঘন্টা একটু কথাবার্তা বলার সময় এরপর এসে ডিজিএফআই আইনশৃঙ্খলা বাহিনী ঝামেলা শুরু করছে, আমাদেরকে দাঁড়াতে দিচ্ছে না, আমরা একটু পালাইয়া থাকি কিছুক্ষণ, মানে হচ্ছে হসপিটালের ভিতরে এক একজন এক এক জায়গায়। এরপর হচ্ছে চলে আসি। এরপর নাহিদ ভাই আবার একদিন পরে আবার ডাকেন যে হচ্ছে কথা বলতে, এরপর কথা বলতে পারি না। এর মধ্যে আবার শুনি যে হচ্ছে রিফাত রশিদকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো নাহিদ ভাইকেও সেখান থেকে শুনলাম যে হচ্ছে ওনাকেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন উনি ওখান থেকে স্থানান্তর করে রাখা হয়েছে ওনাকে, তখনও ডিবি কার্যালয়ে নেওয়া হয়নি।